আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে অনুষ্ঠানটি করতে হচ্ছে। আমাদের সেনাবাহিনী, আমরা যাদেরকে বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের দেশ রক্ষা বাহিনী, যাদের প্রতি আমাদের আস্থার কোনো শেষ ছিল না একটা সময়। ২০০৭ এ 1/11 এর মধ্য দিয়ে এই বাহিনীর যে পতন শুরু হয়, সেই পতন এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে, বর্তমান সেনাপ্রধান এখন আ গুম খুনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের, সেনা অফিসারদের ইন্ডেমনিটি চান। তো এটি গত মঙ্গলবারে আর্মি হেডকোয়ার্টারে একটি স্টাডি সার্কেলের পরে তিনি সমবেত অফিসারদের উদ্দেশ্যে বলেন। তিনি বলেছেন ইংরেজিতে যে, "It gives me a pain to even imagine that our officers will be carried in prison van to the court. How do you like your brother officers to face the uh, ignominy ignominy? What is their fault? Whatever they did was on orders. I have gone to everyone with this issue, but none listened. I am giving you word, I shall demand from the future political masters indemnity for these officers. I shall not leave without getting indemnity." অর্থাৎ তিনি ইন্ডেমনিটি ছাড়া যাবেন না। তার কলিজা ছারখার হয়ে যাবে এবং তিনি বলছেন যে, "তোমাদের কেমন লাগবে আর্মি অফিসারদেরকে যদি প্রিজন ভ্যানে করে আ আদালতে নেয়া হয়, তাদেরকে যদি বিচারের সম্মুখীন করা হয়। কিন্তু তাদের তো কোনো দোষ নাই। তারা তো সবাই আসলে উম আদেশ পালন করেছেন। সেই আদেশ পালনের জন্য কেন তাদেরকে এই হেনস্থা হতে হবে?" এই হচ্ছে গিয়ে গুম খুনের দোষরদের জন্য তার দরদ। এবং দর্শক, আপনারা যদি এই ছবিটা দেখেন, এখানে ২০ জনের ছবি আছে। এর বাইরে আম আর কত ১৫ জন, ধরেন ৩৫ জন। এই ৩৫ জন খুনি অফিসারকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকার আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান, সেনাবাহিনীর যে মর্যাদা, সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি, এটাকে পুরো প্রশ্নের মুখোমুখি ফেলে দিয়েছেন। অ্যা এবং তার যেই বক্তব্যের যে ধরন, সেই ধরনে মনে হচ্ছে তিনি আসলে নিজেকে বাঁচাতে চাচ্ছেন। কারণ আ কমান্ড তো তিনিই দিয়েছেন। আবার তিনিও বেঁচে যাবেন, কারণ তার উপরেও তো কমান্ড আছে। বাঁচার কোনো সুযোগ নাই। এই প্রসঙ্গটা আমি আসছি। তো এই যে ৩৫ জন মাত্র মানে গুম খুনের সঙ্গে যুক্ত অপরাধী অফিসারকে বাঁচাতে জেনারেল ওয়াকার পুরো সেনাবাহিনীর সম্মানকে তিনি ভুলুণ্ঠিত করছেন এবং প্রশ্নবিদ্ধ করছেন। এবং আপনারা জানেন যে এই প্রসঙ্গগুলো আসছে যখন আমি যদি বলি যে এই যে এখন যে দরদ জেনারেল ওয়াকারে দেখা যাচ্ছে, বিডিআর বিদ্রোহের নামে যে গণহত্যা হয়েছিল, তখন কিন্তু আবাহনী মাঠে এই যে দেখছেন মাথায় হেলমেট পরা এই ভদ্রলোক জেনারেল ওয়াকার, তখন তিনি 46 ব্রিগেডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তো তখন তিনি কি ছিঁড়িছিলেন? কি ছিঁড়েছেন তিনি? তখন এই ব্রাদার অফিসারদের জন্য মায়া লাগে নাই? ব্রাদার অফিসারদেরকে যে একের পর এক হত্যা করা হচ্ছে, তার কাছে ইনফরমেশন ছিল না? তার প্রিয় অভিভাবক হাসিনাকে তিনি বলতে পারেন নাই যে সেনা মুভমেন্ট করান? পার্সোনালিও তো বলতে পারতেন। কি ভূমিকা তার? এখন এখন তিনি সেনাপ্রধান হয়ে দায়িত্ব নিয়ে কয়দিন বিডিআর কমিশন নিয়ে গঠন করা নিয়ে বাড়াবাড়ি করলেন। এখন কমিশন হয়েছে। কমিশনকে কিন্তু নানা রকমভাবে খেলা দেখাচ্ছেন জেনারেল ওয়াকার। ঠিকমতো কাজ করতে দিচ্ছেন না। মানে খালি বক্তৃতাবাজি, বিবৃতি এগুলো করে তিনি কাটাচ্ছেন। তারপরে ধরেন যখন অ্যা তাপসের মামলায় ৫ জন ব্রাইট অফিসার, ৫ জন ব্রাইট কমান্ডো অফিসারকে আমি যদি খুব সংক্ষেপে তাদের নাম বলি, মেজর সুবাইল, মেজর রাজীব, মেজর হেলাল, মেজর ফুয়াদ, মেজর রেজা। কি তখন কোথায় ছিল আপনাদের? মেজর সুমন, যিনি আমার অনুষ্ঠানের নিয়মিত অতিথি। তাদেরকে বিভিন্ন মামলায়, সুমন সাহেবকে অবশ্য অন্য মামলায়, এই যে বিডিআর এর ঘটনায় এম কিছু তথ্য প্রমাণ তার কাছে চলে যাওয়ায় তাকে হেনস্থা করা হয়েছে। ডান্ডা বেড়ি পরিয়ে প্রিজন সেলে তুলে পাঠানো হয়েছে। এই যে মেজর সুবাইল, রাজীব, হেলাল, রেজা, ফুয়াদরা ৫ বছর জেল খেটেছেন, অকথ্য নির্যাতন চালিয়েছে তারই ব্রাদার অফিসাররা তাদের উপরে। তো তখন কোথায় ছিল? আপনি ছিলেন না সেনাবাহিনীতে? আপনি ইন্তেকালে ছিলেন নাকি এতেকাফে ছিলেন? এতেকাফে ঢুকলে তো বের হয় না মানুষ মসজিদ থেকে। আপনি এতেকাফে ঢুকছিলেন? কোন খোঁজখবর জানতেন না? এখন আপনার আসছে ব্রাদার অফিসার কব চাইতে আসছেন আপনি। অর্থাৎ জেনারেল তারপর তারপরে আরো আসেন। এই যে বিডিআর হত্যাকাণ্ডের নামে, বিডিআর বিদ্রোহের নামে যে গণহত্যা, যে হত্যাকাণ্ড, এরপরে জেনারেল মঈন অ্যা এ এই গত মানে হাসিনার পরবর্তী ৫ বছরে আরকি ১ম রেজিমটা ২০০৯ থেকে ১৪ এর রেজিমটায় ১৭৯ জন অফিসারকে বিভিন্নভাবে হেনস্থা করে চাকরিচ্যুত করেছে।
বিভিন্ন অফিসারের জীবন হারাম করে দিয়েছে। তখন কোথায় ছিলেন জেনারেল ওয়াকার? আপনি তো হাসিনার ১৫ বছরে ঢাকা শহরেই আপনার পোস্টিং ছিল। ঢাকার বাইরে একদিনের জন্য আপনাকে পাঠানো হয়নি। আপনি হাসিনার আত্মীয়, হাসিনার মামাতো বোনের জামাই, সেই হিসেবে আপনি সর্বোচ্চ সুবিধা গ্রহণ করেছেন হাসিনার কাছ থেকে। তখন আপনি কোথায় ছিলেন? তখন একবারও মনে হয় নাই যে এই অফিসারগুলোকে কেন চাকরিচ্যুত করা হবে? বিডিআর এ যেভাবে আমাদের অফিসারদেরকে হত্যা করা হয়েছে, তারপরে যারা প্রতিবাদ করল তাদের বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হবে? কোন সাড়া শব্দ নাই। তো এখন আসেন এই যে জুলাই বিপ্লব, জুলাই বিপ্লবের সময়কার কয়েকটা বিষয় আপনাদের রিকল করাই দিই। আসলে হয় কি? আমরা সবাই ভুলে যাই। এই দুদিন আগের ঘটনা দুদিন পরে ভুলে যাই। এখন জেনারেল ওয়াকারের এসব মিষ্টি, মিষ্টি কথায় আমাদের মনে হয় যে বাহ! 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 খুব ভালো কথা বলছেন তো। মানে একজন সাচ্চা অফিসারের মতো কথা বলছেন তো। আসলেই তো তারা তো কমান্ডেই ছিল। তাদের কি দোষ? আসেন আমরা জাস্ট কয়েকটা রিক্যাপ দেখি। জাস্ট বিডিআর জুলাইয়ের একটা রিক্যাপ আপনাদের সামনে একটু দেখাই। ধরেন এই ধরনের একটা ঘোষণা। আপনার সকলে জানমাল নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আপনার সকলের জানমাল নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি। অতএব জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখা মাত্র গুলি করা হবে। বুঝতে পারছেন তো? দেখা মাত্র গুলি করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের। অথচ জুলাই বিপ্লবে কোন ছবিতে আপনারা দেখাতে পারবেন না ছাত্রদের হাতে কোনো অস্ত্র আছে, ছাত্রদের হাতে কোনো ছুরি আছে। যা কিছু ছুরি, যা কিছু অস্ত্র সব পুলিশ, সেনাবাহিনী, ছাত্রলীগ, যুবলীগের হাতে ছিল। কারফিউ দিয়ে সেনাবাহিনী প্রহরা দিয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ মিলে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এবং সেনাবাহিনীও গণহত্যা চালিয়েছে। আপনারা যদি ফুটেজটা দেখেন, অ্যা এ দেখেন এইটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার ফুটেজ। আপনি দেখেন যে এই যে যুদ্ধের ক্ষেত্রের মতো কিভাবে রাস্তায় শুয়ে ওই পাশে ছাত্র জনতা যে মিছিল স্লোগান দিচ্ছিল, সেই স্লোগানকে তারা কিভাবে গুলি করে মারছে। আপনারা দেখেছেন যে ইমরান ইবনে রউফ কিভাবে গুলি চালিয়েছে। আপনারা দেখেছেন বিডিআর এর আরো ২ এক অফিসার কিভাবে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে। তো এগুলোর বিচার হবে না? এভাবে যুদ্ধের মতো করে পজিশন নিয়ে গুলি করার যেই ঘটনা আমরা দেখলাম, এটি এটির জবাব কে দিবে? এগুলো বিচার হবে না? এগুলো জবাবের মুখোমুখি হবে না? তারপর আপনি যদি দেখেন যে সেই সময়কার আনসারের ডিজি আওয়ামী লীগ নেতার ভাই উম অ্যা সে কি বলছে? আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে এর সাথে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত। এখন যেহেতু এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি কোনোভাবেই আমাদের এই ছাত্ররা জড়িত না। এই যে আনসারের ডিজি এনামুল হক শামীমের ভাই, সে কিন্তু এখনো বহাল তবিয়তে। তাকে জাস্ট সে কিন্তু হাসিনা পালানোর পরেও আনসার বিদ্রোহের চেষ্টা করেছিল। নানা রকমের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। তাকে এখন বোধহয় এনডিসিতে নিয়ে বসিয়ে রাখা হয়েছে। একটা সময় তো ধরেন বিএনপি জামাত মানেই মেরে ফেলা জায়েজ, বিএনপি জামাত মানেই খুন করা জায়েজ, বিএনপি জামাত মানেই টর্চার করা জায়েজ, বিএনপি জামাতের সম্পত্তি মানে দখল করা জায়েজ। তো এগুলোর কি বিচার হবে না? তারপরে আপনি দেখেন এই বিষয়টা তো অমীমাংসিতই। এটা ৫ই আগস্ট না ৬ই আগস্টে আমি দেখিয়েছিলাম যে এই যে সেনাবাহিনীর সেনাবাহিনীর এই যে হেলিকপ্টার একটি সুউচ্চ ভবন থেকে আপনারা যদি দেখেন এই যে সেনাবাহিনীর এই হেলিকপ্টারে করে লুঙ্গি পরা বেশ কয়েকজনকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়। ওই লুঙ্গি পরা এরা কারা? তারা ছিল ওইখানে। তাদেরকে এই রেস্কিউটা করতে হলো। আপনি দেখেন, ফুটেজটা দেখেন। এই জবাব কিন্তু কেউ চায় নাই। আমাদের এই যে কতিপয় বয়স্ক, বয়সের ভারে নুচ্ছ, ইনক্যাপাবল ব্যক্তিকে নিয়ে গঠিত এই যে অপদার্থ সরকার বলবো আমি, অধিকাংশই অপদার্থ টাইপের লোক। তাদেরকে নিয়ে যে অপদার্থ সরকার, তারা কিন্তু এই ঘটনার এখনো জবাবই চায় নাই যে তোমরা কারে সরাইছিলা এই গুলশানের এই উচ্চ ভবন থেকে? স্নাইপার থেকে সরাইছিলা? তো লুঙ্গি পরে স্নাইপাররা ওখানে কেন বসেছিল? এরা কারা? এই প্রশ্ন কি আমরা করতে পারি না? এই যে ধরেন এই প্রশ্ন তো আমরা করতে পারি। এই প্রশ্নের জবাব কে দিবে? তো এখন ধরেন আমাদের এই যে আমি যেটা বলছিলাম যে মানে অধিকাংশই বয়সের ভারে নুজ্জ, প্রায় অকর্মণ্য মানুষদেরকে নিয়ে ডক্টর ইউনূস যে সরকার গঠন করেছেন, সেই সরকার কিন্তু এগুলো কোনো জবাবদিহি চায়নি এখনো। বলা চলে যে ডক্টর ইউনূস সেনাবাহিনীর প্রতি এক ধরনের কি বলবো? ভয় পাচ্ছে আমার মনে হয়। সেনাবাহিনীর ভয় পাচ্ছে। কারণ ধরেন ওই যে ব্রিটিশ আমলে দেখা যেত না? যে ওই হাফ প্যান্ট পরা এক পুলিশ গ্রামের এক কোণা দিয়ে ঢুকলে পুরা গ্রাম খালি হয়ে যাইত যে পুলিশ ঢুকছে। একটা সময় আমাদের বাপ চাচারা ইউনিফর্ম আর্মির একটা ইউনিফর্ম দেখলেই ভয়ে ওই এলাকা দিয়ে যেত না যে না আর্মি আছে এখানে কি হয় কি না কি হয়। তো এখন তো ২০২৫ দিন পাল্টাইছে না? আপনি এখন চোখ রাঙাবেন, ধমক দিবেন। আর আমাদের এই জেনজি বা জেনজি তো আছেই। আমাদের কথা বাদ দেন। আমরা কি এগুলা চোখ রাঙানি কেয়ার করি নাকি? আমাদের বাংলাদেশে আপনি এসব চোখ রাঙাবেন, জনগণের অর্থে পরিচালিত
জনগণের অর্থে বেতন নিয়ে, জনগণের অর্থে সুযোগ সুবিধা ভোগ করে আপনি সেই জনগণের উপর একটা ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য গুলি চালাবেন, সেটা আমাদের মেনে নিতে হবে। তো দর্শক, আমি আপনাদেরকে এখন একটু আসি, একটু একাডেমিক একটা বিষয়ে আসি যে এই যে আপনারা যে বলছেন, ওয়াকার সাহেব যে বলছে যে তারা কমান্ড পালন করেছে, তারা কমান্ডে ছিল। সেই কমান্ডের জায়গাটা নিয়ে আসলে ইন্টারন্যাশনালি বিষয়টা কি? ইন্টারন্যাশনালি বিষয়টাকে কিভাবে দেখা হয়? আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আমার মনে হয় যে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাকে একটু একটা সেকেন্ড আমি একটু বের করে নিই বিষয়টা। ইয়েস, আ ইয়েস, হ্যাঁ। আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আন্তর্জাতিক আইন কি বলছে, হোয়াট ইজ কমান্ড রেসপন্সিবিলিটি কি করা যায়? আমরা যদি দেখি যে এই যে ধরেন এটা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড সুপিরিয়র অর্ডারস, রোম স্ট্যাটিটিউট আর্টিকেল 28 and 33, নুরেমবার্গ, আহ, আহ, ইয়াশমিতা ICTY ICC, এগুলো হচ্ছে সব রেফারেন্স। রোম স্ট্যাটিউটের রেফারেন্স, নুরেমবার্গ ট্রায়ালের রেফারেন্স, ইয়াশমিতা কেসের রেফারেন্স, ICTY এবং ICC রেফারেন্স। এবং আমি যদি আপনাকে দেখাই রোম স্ট্যাটিউট কি প্রভিশনস আর্টিকেল 28 and 33, এখানে বলা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি, এ কমান্ডার ইজ ক্রিমিনালি রেসপন্সিবল ফর crimes committed by subordinates if they knew or should have known and failed to prevent or punish. Article 33 তে বলা হয়েছে superior orders. Following orders is not a valid defense unless it was a legal obligation to obey. The person did not know it was unlawful. The order was not manifestly unlawful. Orders to commit genocide or crimes against humanity are always unlawful. এগুলো হচ্ছে ধরেন এই রেফারেন্স গুলো আমি যেগুলো বলছিলাম। এখানে ৪টা রেফারেন্সের স্লাইড আছে, তৈরি করেছি। এবং এই যে রেফারেন্স লিঙ্ক গুলো দর্শক, আমি এই ৫টা রেফারেন্স লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন জেনারেল ওয়াকারের এই বিষয়টা আপনারা কিভাবে বুঝেন। অর্থাৎ আমি যদি বাংলায় বলি যে কমান্ড রেসপন্সিবিলিটি, কমান্ডার জানতেন বা জানার কথা ছিল অথচ অপরাধ প্রতিরোধ বা শাস্তির ব্যবস্থা নেননি, তাহলে তিনি দায়ী। আমি আদেশ মেনেছি বলে দায় এড়ানো যায় না যদি আদেশ প্রকাশ্যভাবে অবৈধ হয়। এবং এই নীতিগুলো হচ্ছে আন্তর্জাতিক যে ফৌজদারি আইন, সেই ফৌজদারি আইনের মূল ভিত্তি। এবং দর্শক, আমি এই বিষয়টা দিয়ে দেব, আপনারা যদি দেখেন আমার মনে হয় যে আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। অর্থাৎ সুপিরিয়র অর্ডার, আমরা শুধু আইন মেনেছি, আইন ফলো করেছি, অর্ডার ক্যারি করেছি, কেন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কেন আমরা জবাবদিহি আওতায় আসবো, আমরা তো শুধু আদেশ পালন করি, সেই জিনিস কিন্তু আন্তর্জাতিকভাবে এটি রদ করা হয়েছে। এবং আপনাদের মনে আছে কিনা জানি না যে যুক্তরাষ্ট্র যখন স্যাংশন দিল বাংলাদেশের র‍্যাব সহ ৭ জনকে, সে সময় তাদের বক্তব্যে একটা বিষয় ছিল যে এটি আদেশ, আমি শুধুমাত্র আদেশ পালন করেছি, এই কথা বলে কেউই ভিসা রেস্ট্রিকশন থেকে বেরোতে পারবে না। অর্থাৎ ইউএসএ যে ভিসা রেস্ট্রিকশন তারা ইম্পোজ করেছিল, মানে আমি আমার সুপিরিয়রের আদেশ পালন করেছি বা আমি ওনার আদেশ ফলো করেছি, এই কথা বলে কেউ আসলে কোন ধরনের কি বলবো সুবিধা নিতে পারবে না। তো এখন ধরেন আ এই যে বিষয়টা, তো এখন ধরেন হঠাৎ করে জেনারেল ওয়াকার কেন এতটা অস্থির হয়ে উঠছেন? তিনি কি তার যে প্রিয় অভিভাবক লেজ তুলে ভারতে পালিয়েছেন, তাকে পালাতে সহায়তা করেছিল, তার নির্দেশনায় কাজ করছেন? বাংলাদেশে যারা ভারতের পক্ষে যে সেনা কর্মকর্তাগুলো এতদিন ধরে গুম খুনের সঙ্গে যুক্ত ছিল, তিনি কি তাদেরকে রক্ষা করতে চাচ্ছেন? আমি তালিকার যেই ছবি দেখিয়েছি, আমি আরো বিস্তারিত এগুলো নিয়ে কাজ করছি। এবং প্রত্যেকটা অফিসার কোনো না কোনোভাবে ভারতের সঙ্গে যুক্ত, কোনো না কোনোভাবে ভারতের দ্বারা আশীর্বাদ পুষ্ট। তিনি অ্যাকচুয়ালি তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। তো এখন ধরেন হাসিনার ক্ষোভের শিকার হয়ে অন্যায়ভাবে যারা চাকরিচ্যুত হয়েছিল সেনাবাহিনী থেকে, গত এই ১৪ মাসে তাদেরকে পুনর্বহালের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং হাসিনার সময় যারা ভয়ংকর ভূমিকায় ছিল, গুম খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে ছিল, তাদের অনেকের প্রমোশন হয়েছে, তাদের অনেককে বিদেশে মিশনে পাঠানো হয়েছে, তাদের অনেককে ভালো, ভালো অবস্থানে বসিয়ে রাখা হয়েছে এবং এখনো ক্রমাগত বসানো হচ্ছে। ওয়াকার সাহেব কি মনে করছেন যে তার ক্ষমতা এতে সংহত হচ্ছে? আমরা ডক্টর ইউনূসের সরকারের সমালোচনা করি, খুব তীব্র ভাষায় সমালোচনা করি। তার মানে আপনি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিলে আমরা আপনাদের সমর্থন করব। এই স্বপ্ন দেখতেছেন আপনি? প্রশ্নই তো ওঠে না। আমরা ডক্টর ইউনূসের পাশে, এ এইসব ইস্যুতে আমরা শতভাগ
অ্যালাইন ডক্টর ইউনূস সরকারের সাথে, ডক্টর ইউনূসের সাথে, এবং আমাদের ছাত্র জনতা সর্বোচ্চ সংহতি প্রকাশ করে আবারও তাদের বুকে রক্ত দিতেও প্রস্তুত আছে। আপনি সুবিধা নিতে চাচ্ছেন যে ডক্টর ইউনূস একটা দুর্বল সরকার, সবাই এখন সমালোচনা করে, সবাই খেপছে, এই চান্সে আপনি দাও মারবেন, জীবনেও হবে না জেনারেল ওয়াকার। তো এখন ধরেন আপনার ব্যাপারে এই যে আপনি আবার নিজে চিন্তা করুন, এই ২৫-৩০ জন গুম খুনের সহযোগী কে রক্ষা করার জন্য, গুম খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদেরকে রক্ষা করার জন্য আপনি সেনাবাহিনীর, পুরো সেনাবাহিনীর মান-সম্মানকে নিয়ে টান দিচ্ছেন কিনা? সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার আছেন, মিড লেভেলের অফিসার আছেন, সেনাবাহিনীর যারা সৈনিক আছেন, আমি তাদেরও মনোযোগ আকর্ষণ করব। আপনাদেরকে আবারও বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদেরকে আবারও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ৫ই আগস্টের হাসিনাকে বিতাড়নের মধ্য দিয়ে আপনাদের যে সমর্থনের মাধ্যমে সেনাবাহিনীর ব্যাপারে মানুষের যে একটা কি বলবো ক্ষোভ, ঘৃণার জায়গা তৈরি করেছিল হাসিনা, সেটি থেকে আপনারা বের হয়ে এসেছিলেন অনেকটাই। কিন্তু জেনারেল ওয়াকার আবারও হাসিনারই নির্দেশনায়, আবারও তার নিজের পিঠ বাঁচাতে আপনাদেরকে ব্যবহার করছে, আপনাদেরকে নানাভাবে ফুসলাচ্ছে, কানের মধ্যে মন্ত্রণা দিচ্ছে। এগুলো হচ্ছে এক ধরনের মন্ত্রণা। এই যে প্রিজন ভ্যানে করে নিয়ে যাবে, তোমাদের কেমন লাগবে? হাতকড়া লাগাবে, তোমাদের কেমন লাগবে? আপনারা চিন্তা করুন বিডিআর হত্যাকাণ্ডের কথা, আপনারা চিন্তা করুন অতীতে কিভাবে হাসিনা অফিসারদের উপরে নিষ্পেষণ চালিয়েছে, নিগৃহীত করেছে, অত্যাচার করেছে, তাদের কথা। তো জেনারেল ওয়াকারের এই ফাঁদে পা দেবেন না। আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন। না হলে কিন্তু ওয়াকার আবারও আরেকটা আকাম ঘটাবে। কারণ ধরেন এই কথাটা তো স্পষ্ট না যে হাসিনাকে বিদেশ পাঠাইতে ওয়াকারের ম্যান্ডেট কে দিছিল? কোন ক্ষমতায় একটা সেনাপ্রধান মানে একটা ফ্যাসিস্ট হাসিনাকে অ্যা এ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে, বিমানে করে দেশের বাইরে পাঠায় দেয়? এই অথরিটি তাকে কে দিচ্ছে? এই জবাব চাইছে এই সরকার চাইছে? চায় নাই। তো এই যে এই দৈনিক আমার দেশ পত্রিকার তথ্য অনুযায়ী প্রায় ৭৪৯ জন এখন ভারতে যে আশ্রয় নিয়েছে। এই ৭৪৯ জনকে সহি সালামতে বর্ডার ক্রস করে কে পার করে দিয়েছে? কার সহায়তায়? জেনারেল ওয়াকার, পাপের বোঝা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি দীর্ঘদিন ধরেই ভাবছিলাম যে সেনাবাহিনী নিয়ে দেখি, অবজারভেশন এ রাখছিলাম যে দেখি আপনাদের মতিগতি ঠিক হয় কিনা, আপনাদের বোধোদয় হয় কিনা। কিন্তু না, আপনারা দেখছি আবারও সুবিধা নেওয়ার ধান্দায় আছেন। আবারও হাসিনার নির্দেশনা মতো একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। আপনারা আপনাদের উদ্দেশ্যটাই আপনাদের উদ্দেশ্যটাই এখন প্রশ্নবিদ্ধ। গত ৭-৮ মাস ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে রাস্তায় সেনাবাহিনী, একটা ফ্যাসিস্ট অ্যারেস্ট হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কি ঘোড়ার ডিমের উন্নতি হয়েছে? সেনাবাহিনীর বাংলাদেশের রাস্তায় নামবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চাঁদাবাজি, দখলবাজি চলবে, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। বাংলাদেশের সেনাবাহিনীর যে ইফেক্টিভ ফোর্স, যে শক্তিশালী বাহিনী, সেটাকে আপনি উপরে এক কথা বলছেন, ভেতরে আরেক অর্ডার দিচ্ছেন। এই জায়গা থেকে বের হয়ে আসুন জেনারেল ওয়াকার। ব্যক্তিগতভাবে আমি জানি আপনি একজন ধর্মভীরু মানুষ, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আপনার ব্যাপারে আপনার সঙ্গে যারা কাজ করেছেন, আপনার ব্যাচমেট, আপনার সিনিয়র, আপনার জুনিয়র, সবাই এক জায়গাটায় কনভিন্স যে আপনি অত্যন্ত আ নরম মনের মানুষ, আপনি একজন ধার্মিক মানুষ, আপনি ব্যক্তিগতভাবে আপনি একজন সৎ মানুষ। কিন্তু আপনি যদি গুম খুনের সহযোগীদের সমর্থন করেন, আপনি যদি নরহত্যায় যারা অভিযুক্ত, যারা অতি উৎসাহী ভূমিকা পালন করে দেশের ক্ষতি করেছে, যারা নরহত্যায় ভূমিকা রেখেছে, মানুষ হত্যা করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, যারা গুম করে রেখেছে, এই দায় আপনার কাছে সুযোগ থাকা সত্ত্বেও আপনি যখন কোনো প্রতিবিধান না করে, আপনি যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, আপনি যখন আ তাদেরকে রক্ষা করার চেষ্টা করেন, আপনি কি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি এর থেকে মাফ পাবেন? আপনি এটি দায়িত্বের অবহেলা নয় এটি? এটি আপনাকে রক্ষা করার চেষ্টা নয়? আপনি একটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থেকেই পদের যে বেনিফিট সেটাকে আপনি ইলিগালি ব্যবহার করছেন, দুর্বৃত্তদের পক্ষে ব্যবহার করছেন। আসলে আপনি রাজসাক্ষী হয়ে যেতে পারেন জেনারেল ওয়াকার। কারণ অ্যা পুলিশের পক্ষ থেকে আইজিপি রাজসাক্ষী হয়েছেন মামুন সাহেব। আপনিও কিন্তু রাজসাক্ষী হতে পারেন। আমার মনে হয় যে এই যে টানাপোড়েন এর একটা অবসান হওয়া খুব জরুরি। ওয়াকার সাহেব রাজসাক্ষী হতে পারেন বা অন্য কেউ রাজসাক্ষী হতে পারেন। হয়ে আসেন। আমরা এই জায়গাটা উন্মোচন করতে চাই। আমরা আমাদের সেনাবাহিনীকে দেশপ্রেমিক গর্বের সেনাবাহিনীর জায়গায় রাখতে চাই। রাজনীতিতে সেনাবাহিনীর কোনো কাজ নাই। আ মানুষ হত্যায় সেনাবাহিনীর কোনো ভূমিকা থাকার কথা না। বিশেষ করে নিজ দেশের মানুষকে নিজ দেশের সেনাবাহিনী এভাবে হত্যা করতে পারে, এটি বাংলাদেশ পৃথিবীর বুকে একটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। তো আমার মনে হয় যে আমরা সেনাবাহিনীকে একটি প্রফেশনাল সেনাবাহিনীর জায়গায় নিয়ে যাই। সেনাবাহিনীর ভেতরের দুর্বৃত্তদের আমরা দমন করি।
পাশাপাশি জেনারেল ওয়াকার, আমি তো যতটুকু খোঁজখবর নেই, আমাদের গুম খুন কমিশন, আমাদের বিডিআর কমিশন, আমাদের আইসিটি ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল, প্রত্যেকে আপনার এবং আপনার অনুসারী দুর্বৃত্তদের ভয়ে তটস্থ থাকে। কেউ একটা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছে না। আপনার গোয়েন্দা সংস্থার লোকজন, আপনার মিলিটারি ইন্টেলিজেন্সের লোকজন সবাই মিলে হেনস্থা করছে। আপনি এটাকে, আজকের এই অনুষ্ঠানটাকে আপনি একটা ওয়ার্নিং হিসেবে নেন দয়া করে। আপনি বুঝতেই পারছেন যে এইসব করে লাভ হবে না। আন্তর্জাতিকভাবে আপনি কোনো অ্যাকসেপ্টেবিলিটি পাবেন না। ওই মানে কি বলে এটাকে, মায়া কান্না দেখিয়েও লাভ হবে না। এবং আপনার প্রিয় অভিভাবক হাসিনা কিন্তু বাংলাদেশে আর ফিরবে না। আপনি যতই তাদেরকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেন, যতই তাদেরকে রক্ষা করার চেষ্টা করেন, যতই আপনি খুনিদের রক্ষা করার চেষ্টা করেন, বিপদ কিন্তু আখেরে আপনারই হবে। আপনি যেকোনো কারণে হোক, যেকোনোভাবেই হোক, ৩রা আগস্ট থেকে আপনার অবস্থানে কিছুটা পরিবর্তন করে আপনি ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। একটি বিজয় এসেছে, সেই বিজয়ের সুফলটা আপনিও ভোগ করেন, সেটা আমি চাই পার্সোনালি। এবং আমার মনে হয় এই আন্দোলনের প্রত্যেকটা স্টেক হোল্ডার চায় যে আপনার যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটা আমরা অ্যাপ্রিশিয়েট করতে চাই। সেই ভূমিকাটাকে আমরা আপনি ধরে রাখবেন, সেটা আমরা চাই। কিন্তু আপনি যেভাবে গত ১৪ মাসে যে আওলানিটা আওলাইলেন, আপনাকে কি আদৌ আ সেই সেফ এক্সিট আপনার হবে কিনা? আপনি নিজেকে সেই সম্মানের জায়গাটায় রাখতে পারবেন কিনা? সেটি এখন প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে। আপনাকে আবারও অনুরোধ করব, গুম খুনের সহযোগীদের সঙ্গে না থেকে তাদেরকে বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ সহায়তা করুন। এবং আবারও বলি, ডক্টর ইউনূসের এই সরকার দুর্বল সরকার। আমি প্রায়ই বলি অপদার্থ সরকার। অধিকাংশ অপদার্থদের সমন্বয়ে গঠিত সরকার। কিন্তু আপনি যদি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, সেখানে ১ম প্রতিবাদ আমার কাছ থেকে আসবে। বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সংবেদনশীল কোনো মানুষই আপনার এই শুভ আচরণকে মেনে নেবে না। কারণ আপনার অতীতের ভূমিকা, বর্তমান ভূমিকা, সকল কিছু আপনি জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছেন। কি করিতে হইবে তাহা আপনি বুঝিতে পারিতেছেন না। আপনি একটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আছেন এবং সকল অসৎ দুর্বৃত্ত আপনাকে ঘিরে রেখেছে, আপনার কানে মন্ত্রণা দিচ্ছে, আপনি বিভ্রান্ত হচ্ছেন। আশা করি জেনারেল ওয়াকার গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। যদি আপনি এই অনুষ্ঠানটি দেখেন, আপনার লেসপেন্সাররা যদি এই অনুষ্ঠানটি আপনার সামনে তুলে ধরে, তাহলে ভালো। আপনি যদি সঠিক দিক নির্দেশনায় আসেন, সেটি আমাদের দেশ এবং জাতি এবং সেনাবাহিনী সবার জন্যই মঙ্গলজনক। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।